starting with some আমাদের একজন নতুন গেস্টের সাথে আমরা শুরু করছি। আমার সাথে আছেন মিস্টার সাদাত শামস। সাদাত শামসের ব্যাকগ্রাউন্ড বলতে গেলে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হি ইজ ওয়ার্কিং in a multinational company right now and ও একজন এমবিএ কমপ্লিট করেছেন। সো আজকে আমাদের সেকেন্ড পডকাস্টে আমাদের শোতে সাদাতকে আমন্ত্রণ জানানো হয়েছে টু টক অ্যাবাউট আওয়ার টপিক। আজকের টপিক হচ্ছে আমরা ইয়াং গ্রাজুয়েটদের জন্য, যখন কিনা ইয়াং গ্রাজুয়েটরা যখন কিনা আমাদের ইন্ডাস্ট্রিতে জয়েন করে, নতুন জবে জয়েন করে, তাদের অনেক ধরনের ফ্রাস্ট্রেশন থাকে, তারা আবার সুইচ করতে চায়, বা তাদের যে ফিলিংস গুলা থাকে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে প্লাস হচ্ছে তাদের জন্য কিছু যদি গাইডেন্স থাকে ফ্রম আওয়ার গেস্ট, সেটা আমরা হচ্ছে শেয়ার করব। সো ফার আমাদের হচ্ছে লাইফটা শুরু হয়ে গিয়েছে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে। প্রথম কিছুক্ষণ আমরা আসলে লাইফটাকে শুরু করতে পারিনি, তো আমরা এখন শুরু করছি। তো শুরু করার আগে প্রথমেই শামসের কাছ থেকে জেনে নিতে চাই, আপনি আপনার সম্পর্কে কিছু বলেন। আমরা আপনার সম্পর্কে একটু জানতে চাই। Then I tried to set up my own company. It was a challenge. It had its ups and downs. Um, and after a couple of years of struggling, I got an offer to work with Price Waterhouse Coopers, work there. And finally, ওখান থেকে currently I'm working at Ruby Asia Limited, internal audit division. Okay, quite a So lot of that's experience about you have in the industry, I guess. And মানে সব ধরনের ইন্ডাস্ট্রিতে আপনার একটা এক্সপোজার ছিল throughout this career. And আমি বলবো যে আপনার এক্সপিরিয়েন্স গুলা যদি শেয়ার করতেন, সেটা অনেক অনেক ভালো হতো আর কি। তো আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে আমরা আমরা একটু খোলাখুলি আসলে কথা বলবো, কারণ আমাদের ইন্ডাস্ট্রি খুবই ছোট। ইন্ডাস্ট্রিতে যারা কিনা নতুন জয়েন করে, তাদের অনেক ধরনের ইস্যুস থাকে, আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করি, তাই না? মানে আমরা যখন কিনা জয়েন করেছি, আমার যখন মনে হয়েছে যে ব্যাক ইন 2013 আমি জয়েন করেছিলাম ইন্ডাস্ট্রিতে। তো তখন যেটা ছিল যে একদম টিপিক্যাল একটা ডিজাইন ফার্মে জয়েন করেছি। তারপর সেখান থেকে আস্তে আস্তে মনে করলাম যে হ্যাঁ, এইটা মনে হয় আমার জন্য না। তখন আমি আবার ক্যারিয়ার শিফটের দিকে ট্রাই করলাম। সো এরকম করে করে দেখা গেল যে একটা সময় মনে হয় যে না, একটা লেভেলে আমাকে যেতে হবে, বা আমার একটা নির্দিষ্ট গণ্ডি আছে, সেটা বাইরে যেতে হবে। আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ মাইসেলফ, বা কিংবা আমার এখানে যে এনভায়রনমেন্ট, সেটা হয়তো আমার ভাল লাগতেছে না। তো হয়তো দেখা যাবে যে আমরা মানে লাইক এনি আদার ফ্রেশার্স যেটা হয়েছিল যে হ্যাঁ, এক জায়গায় জয়েন করার পর ভাল লাগতেছে না, সো আই ট্রাই ফর অ্যানাদার জব। এই যে একটা ফ্রাস্ট্রেশন ফ্রেশারদের মধ্যে কাজ করে, তো এই জায়গাটাতে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? সো রুশদি ভাই, টু বি অনেস্ট, আমি যখন ক্যারিয়ার স্টার্ট করি, আমার স্টার্টার যেটা বলছিলাম যে খুবই ছোট একটা স্টার্টআপের সাথে আমি কাজ শুরু করেছিলাম। সো অ্যাকচুয়ালি এটার পিছনে একটা রিজন ছিল। সো 2013 যখন আপনি স্টার্ট করেছেন, আমার শেষের দিকে, একদম পুরো 2013 শেষের দিকে আমার ক্যারিয়ারের শুরু। সো তখন খুব বড় একটা ফ্রাস্ট্রেশন ছিল, বিকজ পলিটিক্যাল টার্ময়েল চলতেছিল। দ্য অর্গানাইজেশনস বা কোম্পানিজ ওয়ারেন্ট ওপেনিং আপ ফর রিক্রুটমেন্ট। প্রতিদিনই ফেসবুকের মধ্যে দেখতাম যে আমার বন্ধুরা কেউ না কেউ কোনো না কোনো ভালো ভালো জায়গায় মানে পোস্ট দিচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ জয়েন দিস অর্গানাইজেশন, দ্যাট অর্গানাইজেশন। সো এইটা আসলে কিন্তু ক্যারিয়ার শুরু থেকেই স্টার্টস বিল্ডিং আপ দ্য ফ্রাস্ট্রেশন। সো ফরচুনেটলি আনফরচুনেটলি যেভাবেই হোক, আই এন্ডেড আপ ইন ব্রিটিশ আমেরিকান টোবাকো। সো ফার্স্ট জিনিস যেটা বলি অ্যাবাউট স্টার্টিং আ ক্যারিয়ার,
whether it's a multinational company, it's a local company, doesn't matter. আমাদের একটা জিনিস প্রথম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেই স্ট্রাগলটা আমরা শুরুর দিকে দেখব, এই স্ট্রাগলটা নেক্সট 1-2 ইয়ার্সে থাকবে না। হাউএভার দ্যাট সেড, স্ট্রাগল থাকবে, নতুন নতুন ধরনের চ্যালেঞ্জেস থাকবে, স্ট্রাগল থাকবে, নতুন ধরনের আম, কি বলবো যে অবস্ট্যাকলস আসবে আমাদের ক্যারিয়ারে। দের উড বি অফিস পলিটিক্স, দের উড বি, ইউ উডন্ট বি এবল টু জেল উইথ এভরিওয়ান ইন ইউর অর্গানাইজেশন। অ্যাট দ্য সেম টাইম ইউ উড হ্যাভ টু সার্ভাইভ দের। সো এরকম টাইপ সিচুয়েশন গুলাতে অ্যাকচুয়ালি আই উইল টক অ্যাবাউট মাই ফেইলিয়ার্স। তো এরকম সিচুয়েশন গুলাতে হাউ টু হাউ টু গেট অ্যাকাস্টমড, এইটা আসলে লার্ন করতে হবে থ্রু ইউর এক্সপিরিয়েন্স। মানে এটা এক একজনের জন্য এক এক রকম। আমি আমার কথা যদি বলি, মাই ফার্স্ট ফেলিয়ার, আমি যখন ব্যাটে জয়েন করি, আই স্টার্টেড ওয়েল, বাট আফটার আ ফিউ মান্থস, অ্যাবাউট এ ইয়ার অফ মাই জয়নিং, আমার টিম চেঞ্জ হয়ে যায়। আসলে আমি সেকেন্ড টিমে গিয়ে জেল করতে পারি নাই, কারণ আমার ফার্স্ট টিমে টিম ডাইনামিক একদম ডিফারেন্ট ছিল। আমার বস যেভাবে করে আমাদের রুম দিত কাজ করার জন্য, সেকেন্ড টিমে গিয়ে আসলে, ফার্স্ট টিমে আই ওয়াজ দ্য সেকেন্ড ম্যান, সেকেন্ড টিমে গিয়ে আই ওয়াজ দ্য ফোর্থ ম্যান। হুম, হুম। সো ওই জায়গায় গিয়ে আসলে আই হ্যাড আ বিট অফ স্ট্রাগলস। বাট এখন যদি যখন চিন্তা করছি, লুকিং ব্যাক, থিঙ্কিং ব্যাক, হুম। এখন আসলে মনে হয় যে দোজ ওয়ার দ্য লার্নিং এক্সপিরিয়েন্সেস। ওই চ্যালেঞ্জেস গুলো যদি না ফেস করতাম, তাহলে কিন্তু আমরা গ্রো করতে পারতাম না, বা আমি গ্রো করতে পারতাম না। অ্যাবসোলিউটলি তো ইউ আর এরকম কারেক্ট। মানে আসলে আমাদের এই জিনিসটাই খুব ইম্পোর্টেন্ট যে আমরা ওই সময় যে চ্যালেঞ্জ গুলো ফেস করি, তো তখন সেগুলো আসলে মানে আমাদের আমাদের লাইফে সেটা অনেক বড় ইম্পোর্টেন্ট একটা হয়ে যায় যে লার্নিং একটা মানে কন্ট্রিবিউশন রাখে এইসব চ্যালেঞ্জ গুলা। যদি আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, আমি আমার ইন্ডাস্ট্রি কিন্তু টাইম টু টাইম শিফট হয়েছে। ফর এক্সাম্পল আপনি জানেন যেহেতু আপনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। I first started in a design company, then later on আমি আসলে টেলিকমিউনিকেশন এ শিফট করেছিলাম। I was in a calibration and testing lab for some times. Then I went to pharmaceuticals. In pharmaceuticals, I stayed there over 6.5 years. Right now, I'm in another in another industry. So আমারও মনে হয় যে আমার exposure to throughout the time আমি different exposure আমার হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ফাংশনে সাপোর্ট ফাংশনে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের চ্যালেঞ্জ গুলো না অনেক সময় আমাদের জন্য আ অনেক বড় লার্নিং এর ব্যাপার হয় যেটা আপনি বললেন। তো এখানে যদি আমি বলি যে সাপোজ আমি অ্যা আমার এখন যে প্রেজেন্ট জব, প্রজেক্ট ম্যানেজমেন্ট এর যে জব, সেখানে আমি টেকনিক্যাল যে আ আ ফিল্ড ইঞ্জিনিয়ারিং যে আমার যে এক্সপেরিয়েন্স টা ছিল, সেটা এখন অনেক কাজে লাগে ইন টার্মস অফ ম্যানেজিং পিপল, ইন টার্মস অফ প্ল্যানিং নিউ প্রজেক্ট, ইন টার্মস অফ ক্যাপেক্স ম্যানেজমেন্ট। ইট হেল্পস আ লট। তো আপনি আ যদি বলেন যে একজন ফ্রেশার, তো তাহলে এই ধরনের তো চ্যালেঞ্জ থাকবেই বা এই ধরনের এনভায়রনমেন্ট এর কথা যেটা আপনি বলছেন, অনেক সময় হোস্টাইল এনভায়রনমেন্ট থাকে বা আ অ্যাডভার্স এনভায়রনমেন্ট থাকে যেটাতে কোপ আপ করতে হয়। তো সেই ক্ষেত্রে সাপোজ একজন এরকম একটা সিচুয়েশন এ আছে, একজন ইয়াং ফ্রেশার আমি বলব যে জব ইন্ডাস্ট্রি এ মাত্র ঢুকেছে। তো তার জন্য আপনার অ্যাডভাইসটা যদি আমি বলি যে এডুকেশনাল অ্যাডভাইস কি হইতে পারে? যে সে মনে করেন যে সাপোজ যেই জায়গায় আছে সেই জায়গা থেকে হয়তো সে নতুন একটা জায়গায় যেতে যাচ্ছে। তার প্ল্যানটা সে কিভাবে করতে পারে? আচ্ছা। সো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, ফর আ ফ্রেশার ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ইয়োর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। সো এইটা যত তাড়াতাড়ি আমরা ফিগার আউট করে ফেলতে পারবো, ইট উড বি ইজিয়ার ফর আস। ফর মি, আই ফিল দ্যাট আই এম এ পিপল পারসন, সো ইটস ইজিয়ার ফর মি টু কানেক্ট উইথ a lot of people, not all, a lot of people. But at the same time, I am not a politician. So এই জায়গাটায় হচ্ছে আমি আমার উইকনেসটা অনেক আগে আইডেন্টিফাই করে ফেলছি। প্রত্যেকটা ফ্রেশারেরও উচিত, বা ফ্রেশার বা বলবো যে ইয়াঙ্গার প্রফেশনালস, তাদেরও উচিত যে তাদের স্ট্রেংথস এন্ড উইকনেসেস গুলা, যেগুলো হচ্ছে তাদের ফিউচারে কাজে দিবে বা হচ্ছে তাদের অবস্ট্যাকল তৈরি করতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে হবে। আইডেন্টিফাই করলেই হবে না, খালি আইডেন্টিফাই করে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর স্ট্রেংথস অ্যান্ড
you have to try to minimize your weaknesses. So weakness minimize করাটা বলতে যত সহজ তত আসলে সহজ না। না। কারণ হ্যাঁ, এটা হচ্ছে আমরা মানে সবাই বলে এগুলো মানে বলতে খুব ভাল লাগে। কিন্তু হ্যাঁ, ইটস নট দ্যাট ইজি। স্ট্রেংথ টা নিয়ে আসলে কিন্তু আল্টিমেটলি কাজ করতে হয়। হ্যাঁ, If you are a technically sound person, হুম, then হচ্ছে you should try to exploit that strength. হুম, সো আমি টেকনিক্যালি যদি সাউন্ড হয়ে থাকি, আমি যেই ফিল্ডে কাজ করতেছি ওই জায়গায় হচ্ছে আমার ফোকাসটা দিতে হবে। হুম, যেন আমার টেকনিক্যাল এবিলিটিস গুলো সামনে চলে আসে। রাইট। আর উইকনেসেস গুলা তখন হচ্ছে আসলে কিন্তু ব্ল্যাঙ্কেটেড থাকবে আরকি, একটু হুম, লুকায় থাকবে, হুম, পিছনের দিকে থাকবে। হুম, এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। রুশদি হুম। ভাই আপনার নিশ্চয়ই কোনো ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। হ্যাঁ, আমি আমি যেটা বলতে পারি যে strength and weakness will definitely আমরা ট্রাই করব টাইম টু টাইম বের করার জন্য নিজেকে ইভালুয়েট করতে হবে, সেলফ ইভালুয়েশন এর কথা। তবে যদি একটা বিটার ট্রুথ বলি, মোস্ট অফ দ্যা টাইম যেটা হয়, we are guided by different type of person in the industry, outside the industry, within our educational network, উ যে যেই থাকুক না কেন আমরা ট্রাই করি তাদের সাথে শেয়ার করার জন্য। We must have I'm not saying that we don't should we shouldn't have any networking, বাট যেটা হয় যে অনেক সময় আমরা হচ্ছে evaluate করা ছাড়া অনেক সময় দেখা গেল যে আমরা মনে করি যে, "Oh, he is doing good job. আমারও এরকম একটা জব করতে হবে।" কিংবা আমরা মনে করি যে, "হ্যাঁ, সে তো আসলে এই জবের থেকে তার ভ্যালু অ্যাডিশন অনেক বেশি হচ্ছে।" in types of status or money যেটাই হোক না কেন। তো তখন আমরা যেটা করি যে হ্যাঁ, আমরা তাকে ফলো করা শুরু করি। তার সাথে হয়তো ইয়ে করতেছি। But at the same time আমরা আমাদের inner thoughts যেটা আছে যে আমরা যেটা ভাবতেছি। সাপোজ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যখন শুরু করছিলাম আমার লাইফে, আমার ফার্স্ট মনে হয়েছিল যে why not I'm doing engineering job, core engineering job which I have learned throughout my study tenure. So আমি কেন ওই জায়গায় যাচ্ছি না? তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে টাইম টু টাইম এটাও মনে হয়েছে যে না আমি একদম একেবারে R&D তে চলে যাই। আমি একদম পড়াশোনার মধ্যে থাকি। ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়ার সময় আমার কিছু রিসার্চ এর এক্সপেরিয়েন্স ছিল সেগুলাতে আরো বেশি ইনভলভড হই। বাট পরে যেটা মনে হয়েছে না, যেহেতু ইন্ডাস্ট্রি ঢুকেছি পরবর্তীতে যেই কাজটা করছিলাম সেটাতে যখন কিনা যেটা আপনি বলছিলেন যে আমি যখন কিনা মনোযোগ দেওয়া শুরু করলাম বা কনসেনট্রেশন যখন চলে আসলো তখন এটাতে আসলে মজা পেলাম। এবং I was trying to expand the horizon by concentrating in my job. ওই জবের বাইরে যতটুকু আছে ওইটার পরে কি হচ্ছে বা এটা কিসের সাথে interlinked. So suppose my prior responsibility was doing validation in projects. So I was interested in project management এবং আমি হচ্ছে যে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর যে বিভিন্ন আ ইয়েগুলো আছে সেগুলো নিয়ে আসলে আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাই এবং আসলে পরবর্তীতে আমি আমার এই যে প্রফেশনাল সার্টিফিকেশন গুলো অ্যাচিভ করার ট্রাই করি। আমি MBA কমপ্লিট করি। Before that, I wasn't even interested in doing things and some of my colleagues were saying that, "আরে রুশদি কি করতেছো? তুমি তো আসলে BCS দিচ্ছ না।" Which is very common in our society, right? যে আমরা অনেক চাই to do some secure job. But my thought was doing more আমি আরো attention দিব যে জব করতেছি, যে জায়গায় ছিলাম। যার কারণে যেটা হয়েছে যে সেটার এক্সপেরিয়েন্সটা এখন আসলে it's very crucial to my responsibility now. I can know more evaluation in the projects. I can do more planning. যেটা কিনা আসলে অনেক ইম্পোর্টেন্ট সবার জন্য। তো আ হুম, হুম। আসলে এখন আমি যেটা আ আ আপনাকে কোয়েশ্চেন করতে চাচ্ছি যে আপনার তো আসলে আ যে ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকে আপনি উঠে এসেছেন এবং আমি জানি যে আপনি বিভিন্ন অর্গানাইজেশন এ কাজ করার সুবাদে অর্গানাইজেশনাল যে চ্যালেঞ্জ গুলা আছে সেই চ্যালেঞ্জ গুলা আপনি টাইম টু টাইম আপনি ফেস করছেন। তো যারা কিনা একদম চাকরিতে ঢুকে গেছে এবং হচ্ছে যারা বুঝতেছে হুম, যে না এই মুহূর্তে সে কিছু করতে চাচ্ছে না। তাদের একটা টেনডেন্সি থাকে যে বাইরে চলে যাওয়ার বা লাইক আ আ BCS এ ট্রাই করার which is obviously good. মানে অ অ বিভিন্ন ধরনের alternatives তারা ট্রাই করতে থাকে। বাট এই ক্ষেত্রে মানে আপনার এই যে থ্রু আউট দ্যা টেনিউর মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে বা এই অর্গানাইজেশন গুলোতে কাজ করেছেন, আপনার কখনো কি এরকম মনে হয়েছে যে হ্যাঁ, আপনি BCS দিলেন না কেন? কিংবা আম আপনি একটা ভালো রেসপেক্টেড গভর্নমেন্ট জবে কেন ঢুকলেন না? কেন এখনো মানে আপনি যে কনসেনট্রেশন বা যে ইন্টারেস্ট আছে সেটার মধ্যে কেন থাকলেন? এটা যদি আমাদেরকে একটু বলতেন আমাদের যারা লিসনার্স আছে তাদের জন্য আরো একটু বেনিফিশিয়াল হতো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আ গভর্নমেন্ট জবস এর প্রতি আমার কখনোই ওরকম কোনো ইন্টারেস্ট ছিল না। ওকে, মানে I don't know if it's my upbringing or
If it's the perception that we have been brought up with যে গভর্নমেন্ট জবে ঢুকলে মানুষজন মানে cannot be honest. আমি জানি হুম, না। এটা আসলে আমাদের পারসেপশনটা এরকম ছিল। There ওকে। are a lot of honest people definitely otherwise তো হচ্ছে মানে আমাদের দেশ চলতো না। সার্টেনলি, সার্টেনলি। এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে যে গভর্নমেন্ট জবের প্রতি ইন্টারেস্ট ছিল না এটা একটা রিজন। সেকেন্ড রিজন যেটা সেটা হচ্ছে আমি ওই কি বলব যে মানে যখন পলিটিক্যাল টার্মোইল ছিল আমার ক্যারিয়ার শুরুর দিকে তখন আমি গভর্নমেন্ট জবের যে বইগুলো আছে সেগুলো নিজে থেকে কিনে নিয়ে আসছিলাম। হুম, সো এরকম ৪ টা বই এরকম মোটা MP3 বোধহয় সিরিজের নাম। সো ৪ টা বই নিয়ে আসছি। বইটা পড়ে আমার কাছে মনে হইলো যে দ্যা অ্যামাউন্ট অফ এফোর্ট দ্যাট I would put into আ জাস্ট গেটিং ইনটু গভর্নমেন্ট জব আমার কাছে মনে হচ্ছে ইটস নট worth it ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনি যেটা একটু আগে বলতেছিলেন যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এইটা আসলে আমরা যখন চাকরিতে ঢুকি তখন অনেক কিছু বুঝতে পারি যে আ if I'm fit for this industry or not অথবা if I'm fit for any job at all কারণ অনেকেই আছে হচ্ছে চাকরিতে ঢুকে বুঝে যে আসলে না চাকরি করা আমার পক্ষে পসিবল না আমি ব্যবসা করব। সো এইসব অ্যাসপেক্ট গুলাও কিন্তু চাকরিতে না ঢোকা পর্যন্ত বোঝা যায় না। সো হুম, গভর্নমেন্ট জবের জন্য আমি বসে থাকলাম। ২ বছর, ৩ বছর, ৪ বছর আমি পড়াশোনা করলাম, ট্রাই হুম, করলাম, ঢুকে হুম, গেলাম। হুম। কিন্তু এটাই যদি এন্ড গোল থাকে, I don't believe that মানে this should be the approach that a young professional should be following. আমার কাছে মনে হয় আ আব হ্যাঁ, ইটস গুড যে রেসপেক্টেবল জব এটসেট্রা, এটসেট্রা বাট we should know যে আমাদের কোন এরিয়াটার মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে আমি ঢুকতে যাচ্ছি। That আদারওয়াইজ should be মানে another গভর্নমেন্ট interest জবের to him মানে সে হ্যাঁ, যদি হ্যাঁ, really হ্যাঁ। interested হয় to his core that যে সে অ্যাডমিন জবে যেতে চায়। রিয়েলি সে ইন্টারেস্টেড তাহলে সে অবশ্যই সেটাতে ট্রাই করবে। আ সেটা তার এক্সাক্টলি। হওয়া উচিত। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আ সে হয়তো তার আ যে পিরিয়ড আছে সের মধ্যে দেখলো যে না আমার আসলে ম্যানেজমেন্ট রোলে আমার খুব বেশি ইন্টারেস্ট। সে ইঞ্জিনিয়ার সে ম্যানেজমেন্ট রোলে তার খুব ইন্টারেস্ট। সো সে হুম, ওইটাতে মানে তার হচ্ছে এক্সপেরিয়েন্স আরো গ্যাদার করবে, হুম, এডুকেশন হুম। কোয়ালিফিকেশন অ্যাচিভ করবে। তারপর আস্তে, আস্তে সে ওইদিকে মুভ করতে পারে। আচ্ছা। তো ইম্পোর্টেন্ট জিনিস ভাইয়া একটা জিনিস জাস্ট এড করি সিউর। ভাইয়া। একটা হুম, জিনিস জাস্ট এড করি টু ইউর হুম, পয়েন্ট যে হুম, মানে every job when you start at the bottom. হুম, বাট যখন আমরা পিরামিডের উপর দিকে উঠতে থাকি, হুম, তখন কিন্তু the managerial aspect হুম, হুম। becomes a more important part of your job than your technical ability. সো রাইট। আমাদের আমি তো আসলে খুব হাই লেভেলে এখনো নাই। হুম। বাট যারা হচ্ছে আমাদের অনেক উপর লেভেলে আছে না তাদের আমরা আমরা কেউই ক্ষেত্রে হয়তো ওই লেভেলে নাই। কিন্তু জি, আমাদের জন্য হচ্ছে যে আমরা যারা কিনা আমাদের যারা কিনা এখন শুরু করতেছে আমরা তাদের জন্য বলব যে হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য এটা এক্সাক্টলি। কিরকম তো এটা আসলে ম্যানেজারাল ক্যাপাবিলিটি যেটা, সেটা হচ্ছে ডেভেলপ খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু ম্যানেজ আ টিম অর ম্যানেজ দ্য স্টেক হোল্ডার্স। সো এই জায়গাটা হচ্ছে আমাদের সবার অ্যাজ এ ইয়াং প্রফেশনাল লার্নিং এর দরকার আছে। যেটা হচ্ছে হয়তো আমি নিজের কথা যদি বলি যে ইনিশিয়ালি হয়তো স্ট্রাগল করেছি। বাট ইন দ্য ফিউচার মানে পরে যখন আমি আবার 2nd মানে আমার আম কনসাল্টিং লাইফ এ যখন আমি এসেছি তখন কিন্তু ইট ওয়াজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাসপেক্ট অফ মাই প্রফেশনাল ক্যারিয়ার যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট বা ম্যানেজারাল ক্যাপাবিলিটি ডেভেলপ করা। বিকজ ইউ আর ওয়ার্কিং উইথ এক্সটার্নাল পিপল, হ্যাঁ? সো সেখানে কিন্তু আমরা যেরকম মাল্টিন্যাশনাল এর মধ্যে হচ্ছে ভাই ব্রাদার মানে ভাই আমরা বলি সবসময়। মাল্টিন্যাশনাল বা দেশি বড় অর্গানাইজেশন গুলোতে আমরা ভাই বলি। কিন্তু লোকাল অর্গানাইজেশনে আমাদের অনেক জুনিয়র লোকজন থাকবে যাদের হচ্ছে আমাদের স্যার বলতে হবে। এবং এই জায়গাগুলো কিন্তু স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট বা ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট এর পার্ট। সো এই অ্যাসপেক্ট গুলা স্লোলি ডেভেলপ করতে হবে এবং এই জায়গাগুলাতে ইয়াং প্রফেশনালদের খুব ভালো ফোকাস দিতে হবে। একদম এট দ্য ভেরি স্টার্ট অফ দ্য হুম, প্রফেশনাল হুম, ক্যারিয়ার। হুম, হুম, আমরা যদি এগুলা না করতে পারি, হুম, ফিউচারে গিয়ে স্ট্রাগল হবে। হুম। আরেকটা জিনিস হচ্ছে আ অনেক ক্ষেত্রেই দেখা যায় ওই যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে আমরা অনেক সময় দেখি যে অনেকেই আছে যেমন আমি রিসেন্ট একটা গল্প বলি যে আমার আসলে শিফটিং টা হয়েছে একদম কোর মানে ফ্যাক্টরি লেভেল থেকে আমি আসলে কর্পোরেটে শিফট করেছি। তো আমার ক্ষেত্রে হয়েছে যে অনেকেই যারা আছে তারা ইন্টারেস্টেড থাকে যে হাউ ডিড আই ডু মানে আমি কিভাবে আসলে এই জায়গায় শিফট করতে পারলাম বা আমি তারা আমাকে দেখে তারাও ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ আমিও হব। মানে আমরাও ফ্যাক্টরিতে চাকরি করতেছি, আমাদেরও এক্সপেরিয়েন্স আছে। কেন আমরা হইতে পারতেছি না? বা অনেক ধরনের তাদের হচ্ছে মানে কোয়েরি থাকে ইন্টারেস্টেড এন্ড দে হ্যাভ সো মেনি কোয়েরিজ।
তো আমি তাদের জন্য আমি একটা কোর একটা মানে স্টেটমেন্ট আমি সবসময় বলি যে, "দেখো ভাই যেটা করো সবসময় হচ্ছে যে সেটার বাইরে তোমার যে রেডিয়াস টা আছে, যে সার্কেলটা তুমি এখন তুমি করতে পারতেছো সেটার যে রেডিয়াস আছে, এটাকে চেষ্টা করো প্রতিদিন ১ মিলিমিটার করে বাড়াইতে পারবে না। If you can if you can expand that radius তাহলে immediately you will see that তুমি আরেকটা সার্কেলকে কভার করা শুরু করছো এবং সেই সার্কেলটা হবে যে তুমি একটা অন্য ফাংশনাল রোল কেও তুমি কভার করা শুরু করছো। এবং তখনই কিন্তু ম্যানেজমেন্ট রোল গুলোতে তার রেসপনসিবিলিটি গুলাকে সে বুঝতে পারে। কারণ হচ্ছে ইন্টারলিঙ্ক করা টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই রোলটা আসলে আরেকটা রোলকে কিভাবে সাপোর্ট করতেছে। তোমার যে আমার যে কাস্টমার আছে তাকে কিভাবে সাপোর্ট করতেছে সেটা বোঝাটাও অনেক ইম্পোর্টেন্ট। সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট আমি বলব যে হ্যাঁ, এটার জন্য আসলে ওই জন্যই আমি বলতেছি যে আরেকটা স্টেক হোল্ডারকে ম্যানেজ করতে গেলে আমি কি করতেছি এবং সেই জিনিসটা আরেকজনকে কিভাবে বেনিফিট দিচ্ছে। How it is get how it is contributing to the profitability of an organization. Understanding that is very crucial. I mean, for example, if I consider this for a manufacturing industry, so say suppose in manufacturing industry quality operation is very crucial, but most of the cases what happens is quality operations এর ক্ষেত্রে আমরা অনেকেই জানতাম না বা জানি না যে আসলে এই কোয়ালিটি অপারেশন কিভাবে প্রফিটেবিলিটি তে কন্ট্রিবিউট করতেছে, বা এট দ্য সেম টাইম আমরা কিন্তু বুঝতেছি দিস ইজ আ সাপোর্টিং জব এন্ড এটা আমাকে করতেই হবে। সো আন্ডারস্ট্যান্ডিং দ্যাট যে এইটা আমাকে কিভাবে আমার প্রফিটেবিলিটি তে কন্ট্রিবিউট করতেছে will much more evaluate your work, and you will start trying to contribute to other regions, because তুমি তখন আমি বুঝতে পারতেছি বা ওই ছেলেটা বুঝতে পারতেছে না আমার জন্য আমার জবটা কতটা জরুরি, অর্গানাইজেশনের জন্য কতটা জরুরি। আস্তে, আস্তে তখন সেই গ্রো করা শুরু করে। তো আমি এখন ইয়েস। হ্যাঁ, সিউর। এখানে একটা পয়েন্ট আমি জাস্ট এড করি ভাইয়া, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন একদম কারেক্ট। সো এটার যদি ইয়াং প্রফেশনালদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকে সেটা হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউট। জুম ইন এন্ড জুম আউট। সো জুম ইন মানে হচ্ছে জুম ইন টু আন্ডারস্ট্যান্ড ইওর জব, আর জুম আউট টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ কন্ট্রিবিউশন ইউ আর মেকিং টু দ্য অর্গানাইজেশন। সো এই জায়গায় যদি আমরা কানেক্ট না করতে পারি, না বুঝতে পারি, তাইলে কিন্তু সবসময় হয় কি উই উইল বি ওয়ার্কিং ইন সাইলোস, এবং যখন উই স্টার্ট ওয়ার্কিং ইন সাইলোস আমরা হারাই যাই। আমরা কিন্তু বুঝি না। আমাদের কাছে মনে হয় কি, ফর এক্সাম্পল আমার ফার্স্ট যখন ক্যারিয়ার শুরু হয়েছে আরকি মাল্টি আসলে, তো I started working in manufacturing. So manufacturing এর আসলে আমাদের ফোকাসটা কি? যে আমার প্রোডাকশন এখনই দিতে হবে, এখনই আমার র ম্যাটেরিয়াল লাগবে, এখনই হচ্ছে আমার আ ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে সরায় নিয়ে যেতে হবে ফ্লোরের থেকে। কোন একটা মেশিনের উপর দিয়ে পানি পড়তেছে। সো এখনই হচ্ছে আম এই ইউটিলিটিস টিম এসে এটা ফিক্স করবে। সবকিছু এখনই। হ্যাঁ, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ আমরা হচ্ছে অনেক ফায়ার ফাইটিং এর মধ্যে থেকে, অনেক প্রেশার এর মধ্যে থেকে। হাউএভার ইফ ইউ লুক এট আ বিগার পিকচার, কেন হচ্ছে ফিনিশ গুডস গুলা আমাদের ফ্লোরের মধ্যে রয়ে গেছে? এখনো কেন ফিনিশড প্রোডাক্টস গুলা শিপিং করা হচ্ছে না? দেয়ার কুড বি আ রিজন। দেয়ার শুড বি আ রিজন, রাইট? সো এই রিজনটা বুঝতে হবে। নাহলে তো আমার বিজনেস অ্যাকিউমেন্ট ডেভেলপ করবে না। হুম, আবার যে র হুম। ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়াল প্ল্যানিংটা কিভাবে হইলো? কেন হচ্ছে আমার XYZ র ম্যাটেরিয়াল ফ্যাক্টরি ফ্লোরের মধ্যে নাই? এই প্ল্যানিংটা কিন্তু আমার বুঝতে হবে। আমি যদি না বুঝি আমার বিজনেস অ্যাকিউমেন্ট কিন্তু ডেভেলপ করবে না। সো না, আমার ফার্স্ট 2 1/2 ইয়ার্স আমি এটা নিয়ে অত বেশি চিন্তা করি নাই। হুম। বাট পরের ক্যারিয়ারের পরের অংশটায় এই অ্যাসপেক্ট গুলো যখন বোঝা শুরু করলাম, তখন I felt that I need to learn more. মানে আমার শেখার আরো অনেক কিছু বাকি রইছে। কারণ আমি আরেকটা সাপ্লাই জিনিস চেইন এর যদি আগামাথা কিছুই আমি জানি না। বলি, আমি ছোট পার্ট। রাইট। আরেকটা জিনিস যদি বলি যে কমিউনিকেশন ইস ওয়ান অফ দ্যা কি কি স্কিল দ্যাট ইউ শুড হ্যাভ অ্যাপার্ট ফ্রম অল আদার স্কিলস দ্যাট ইউ নিড ইন ইউর জব লাইফ। আমার কাছে মনে হয় কমিউনিকেশন স্কিলটা আসলে ডেভেলপ করা খুব আর্লি এজ থেকে খুব ইম্পোর্টেন্ট। ফর এক্সাম্পল যারা কিনা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তাদের আসলে একদম শুরু থেকেই মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। নট অনলি দ্যাট ইন দ্য বিগিনিং উই থট স্পেসিফিক্যালি, আমি যদি আমার কথা বলি, বড় ভাইদের সাথে একটু কথা বললাম, তারা কেমন আছে জিজ্ঞেস করলাম। এভাবে লিয়াজও মেইনটেইন করা। এটাই ছিল আমাদের কাছে যে হ্যাঁ, মনে হয় এইটুকুতেই আসলে আমাদের কমিউনিকেশনটা ডেভেলপ করতেছে। বাট আমার কাছে মনে হয় যে এর বাইরেও অনেক কিছু করার আছে। যেমন আমি আমার
আ আমি আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করা। যে আমি ভাইয়া এই ধরনের একটা কাজ করতেছি। আমার ইন্ডাস্ট্রির রিলেভেন্ট যদি কোন বড় ভাই থাকে বা অন্য একটা অন্য একটা অর্গানাইজেশন এর যদি কেউ থাকে তার সাথে লিয়াজোঁ মেইনটেইন করা। আচ্ছা ভাই আপনি কাজটা কিভাবে করেন? আমি তো এই কাজটা এভাবে করি। কিংবা ভাইয়া আপনাদের কাছে কি মনে হয়? এই জিনিসটা এরকম কেন হলো? একটা কিছু কোন একটা ইস্যু নিয়ে কথা বলা। প্রজেক্ট ম্যানেজার আমি আমি যেমন প্রজেক্ট ম্যানেজারদের সাথে আমার অনেক কথাবার্তা হয়। ক্যাপেক্স ম্যানেজমেন্ট এর সাথে যেহেতু আমি কাজ করি। তো আমার অনেক সময় দেখা গেছে যে, আমার সবসময় প্রজেক্ট ম্যানেজারদের সাথে একটা কমিউনিকেশন থাকে। ইন্ডাস্ট্রি প্রজেক্ট ম্যানেজারদের সাথে। নট অনলি ইন মাই অর্গানাইজেশন রাদার দ্যান মাই অর্গানাইজেশন আমি সবার সাথে আসলে কথা বলার চেষ্টা করি। তো এতে আমার যেটা হয় যে ইনসাইট টা ভালো হচ্ছে। সেকেন্ড অফ অল আমি আমি হুম। হয়তো বুঝতে পারতেছি যে না আমার জব রোলটা তারও কি জিনিস দরকার। সেও বুঝতে পারতেছে তার সাথে আমার একটা কমিউনিকেশন হলো এবং সেও বুঝতে পারল। এবং এট দ্যা এন্ড অফ দ্যা ডে এই যে নেটওয়ার্কিং টা আছে এটা সব জায়গায় কাজে লাগবে। কি আপনার একদম যদি ফ্র্যাঙ্কলি বলি কি আপনি একটা জবের জন্য রেকমেন্ডেশন চাচ্ছেন কারো, সেও আপনাকে রিকমেন্ড করতে পারবে। আর যদি বইয়ের ভাষা ছাড়াও বলি যে এট লিস্ট আপনি মানে ইন্ডাস্ট্রির ভিতর ইনসাইট টা আপনি পাবেন। এটা হচ্ছে যে খুব অনেক বড় একটা ফ্যাক্টর। তো মোস্ট অফ দ্যা কেসেস যেটা হয় যে আমরা ওই জিনিসটা বুঝি না যে আসলে কমিউনিকেশন টা কতটা জরুরি। মানে একদম শুরু থেকে যদি বলি যে একটা ইয়াং মানে একদম মানে মাত্র পাস করছে এমন একটা ছেলের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় ওকে যদি বলা হয় যে তোমার যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনের ইন্ডাস্ট্রি টপ 10 বা টপ 15 তুমি অর্গানাইজেশনের নাম বলতে পারবা বা ৫ টাই বলো, ৫ টাই বলতে পারবা কিনা? ইনফেক্ট আমি যদি আমার কথা বলি আমিও বলতে পারতাম না যে হ্যাঁ, তুমি যে এখানে কাজ করতেছো যে ধরনের ইন্ডাস্ট্রিতে সেইটার ১ম ৫ টা বা ৩ টা কোম্পানির নাম বলতে পারবা কিনা? সেটা বলতে পারতেছি না। সো এই যে নলেজটা হুম। এবং এইটা বিল্ড আপ করার জন্য এই যে কমিউনিকেশন স্কিলটা এটা খুবই ইম্পোর্টেন্ট। এইটার ব্যাপারে আপনার কোন এক্সপেরিয়েন্স আছে কিনা যেটা শেয়ার করতে পারেন সবার সাথে? আচ্ছা, সো ইন্টারেস্টিং আপনি যে পয়েন্টটা বললেন, কয়েকদিন আগে I was talking with one of my cousins. তাকে আমি জিজ্ঞেস করলাম মানে she recently graduated from a reputed বাংলাদেশের টপ ফার্মাসিউটিক্যাল ইয়ে থেকে কি বলে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাবলিক ইউনিভার্সিটির। সো তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে হোয়াট ইজ ইউর প্ল্যান? সো শি ডিডন্ট নো হোয়াট হার প্ল্যান ওয়াজ ফর দ্য ফিউচার। তারপরে তাকে আমি বললাম যে ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রি? হুম, সে বলতেছে যে, "হ্যাঁ, ইন্ডাস্ট্রিতেও হইতে পারে।" আমি বললাম যে, "বলো তো টপ আপনি যেটা বলছেন না টপ 10" আমি বলছি, "টপ 10 ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ কি, কি আছে?" অ্যানসার দিতে পারেনি। জি, অ্যানসার দিতে পারেনি এবং যেগুলো বলছে সেগুলো হচ্ছে মানে জাস্ট র‍্যান্ডম হ্যাফাজার্ড। তো হ্যাঁ, এইটা খালি এটা তো আমি একদম রিসেন্ট এক্সাম্পল দিলাম। আমি যখন I did a few training programs UIU তে East West University তে। So I asked the same question to the graduates there as well. ওখানে MBA ক্যান্ডিডেটস অথবা হচ্ছে একদম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা ছিল যে উম আ ও what are the top 10 FMCG companies in Bangladesh অথবা হচ্ছে what are the top 10 FMCG companies in the world? বিজনেস গ্র্যাজুয়েট এটার অ্যান্সার দিতে পারেনি। এটার রিজনটা হচ্ছে আমরা আসলে যে বুকিশ নলেজটার মধ্যে এত বেশি ঢুকে গেছি হুম, যে আমরা ধরে নিছি যে আমাদের টেকনিক্যাল এবিলিটিস বাট টেকনিক্যাল নো হাউ যতটুকু আমরা ইউনিভার্সিটি গেইন করি, ওইটা দিয়ে আমাদের মানে ক্যারিয়ার অনেক সামনে নিয়ে যাইতে পারবে। হুম, হুইচ ইস নট ট্রু। এটা আমরা খুব ভালো করেই জানি। ইনিশিয়ালি যখন আমরা ইন্টারভিউ ফেস করছি ইভেন আই রাইট, থিংক আপনিও এটা এগ্রি করবেন যে ইন্টারভিউর সময় এমন কিছু প্রশ্ন হয়তো জিজ্ঞেস করে যেটা আমাদের টেকনিক্যাল নো হাউ এর বাইরে। বাইরে। যেমন আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশের জিডিপিতে আ আরএমজি ইন্ডাস্ট্রি কতটুকু কন্ট্রিবিউশন করে? হুম, সো ইট ওয়াজন্ট অ্যান আরএমজি কোম্পানি হুম, যেখানে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম। বাট হুম, পরে আমি খেয়াল করে দেখছি যে গ্রুপে আমি ইন্টারভিউটা দিচ্ছিলাম সেই গ্রুপের একটা অ্যাসপেক্ট হচ্ছে আরএমজি। হুম, সো তারা ওই অ্যাসপেক্ট থেকে প্রশ্নটা করতেছিল বিকজ দে ওয়ার রিক্রুটিং ম্যানেজমেন্ট ট্রেনি। হুম, সো আমার কাছে ওই অ্যান্সারটা ছিল না। এবং হুম, আমি বাসায় এসে পরে রিসার্চ করে বের করছি আরকি তখন কতটুকু জিডিপি কন্ট্রিবিউশন ছিল। সো আই ফেল্ট দ্যাট these are the information that we should be aware of. সো এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম আরো অনেক এক্সাম্পল দিতে পারি। সারারাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ফার্স্ট থিং হচ্ছে আমরা যখন ফ্রেশ গ্র্যাজুয়েট হব, তখন আমি জাস্ট একটু সামারাইজ করি ২ টা পয়েন্টে। ফার্স্ট জিনিস হচ্ছে আমাদের যখন আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট হচ্ছি, আপনি যেটা বলছেন একদম রাইটলি সেইড আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার সাফিসিয়েন্ট নলেজ থাকতে হবে। এটা ১ নাম্বার। ২ থাকতে নাম্বার হবে। হচ্ছে হুম, আমি যে জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই কোম্পানিটা ভালোমতো রিসার্চ করে যাইতে হবে হুম, এবং সেই কোম্পানির
যে ইন্ডাস্ট্রিটা আছে সেই ইন্ডাস্ট্রির ব্যাপারেও আমার সাফিসিয়েন্ট নলেজ থাকতে হবে। দিস ইস দ্য স্টার্ট। মানে হুম, একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য দিস ইস দ্য মানে একদম মিনিমাম দ্যাট ইউ হ্যাভ টু ডু। সো এইটা যখন আমরা স্টার্ট করব, তারপর আস্তে, আস্তে উইল বি এবল টু গ্রো ফ্রম দেয়ার। ওকে। হ্যাঁ, তাই মানে আমি বলব যে একদম মানে টু দ্যা পয়েন্ট আমরা অনেক কিছু ডিসকাস করছি। আ এখন এখন আমি যেটা লাস্ট একটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই। আ সেটা হচ্ছে যে আ এই যে আপনার যে আ সাজেশন দিচ্ছি আমরা বা করতেছি। আপনার কি মনে হয় যে কোন জায়গায় এসে যে এই মুহূর্তে এসে যারা গ্র্যাজুয়েট আছে তাদের যে এক্সট্রা স্কিল যেগুলো দরকার, এই স্কিল গুলা নিয়ে আসলে আরো বেশি কাজ করতে হবে। বিকজ আমি ইন এ সেন্স আমরা যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন গুলাতে কাজ করি, আমাদের কাছে অনেকেই আসে বা আমাদের সাথে কাজ করে। আমরা সব জায়গায় ইনফেক্ট আমার ক্ষেত্রেও আমি যেটা দেখেছি যে আসলে কাজ করতে এসে শেখা হয় অনেক ক্ষেত্রে। যেটা কিনা হয় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ইস্যু ক্রিয়েট করে, প্রবলেম ক্রিয়েট করে। ফর এক্সাম্পল Microsoft Excel, Microsoft Word, Microsoft অফিসের যেই জিনিসগুলো স্প্রেডশিট এবং হচ্ছে যে আমরা হচ্ছে যে রাইটিং এর যে সফটওয়্যার গুলো আছে কিংবা আ আ আ বেসিক পিএলসি সম্পর্কে ইনফরমেশন ফর অ্যান ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে বেসিক আইডিয়া। এই যে আইডিয়া গুলো যেগুলো কিনা থাকা দরকার। অনেক ক্ষেত্রেই হচ্ছে ইউনিভার্সিটিতে যে থিওরিটিক্যাল নলেজ আছে আমাদের, সেইখান থেকে আসলে এটা গ্র্যাব করাটা খুবই টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে স্টুডেন্টদেরকে বা যারা কিনা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে সাজেশনটা কি থাকবে? তারা আসলে কি করলে এটা আসলে খুব মানে এফেক্টিভলি তারা আসলে জব লাইফ এ দ্রুত আসলে ইনভলভড হতে পারবে, আরো বেশি কাজ করতে পারবে। আপনার যদি কোন সাজেশন থাকে? আচ্ছা, সো আমরা যখন শুরু করেছিলাম ১০ বছর ১১ বছর আগে, তখন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডিফারেন্ট। সো তখন আমাদের YouTube এ আমরা শিখতে পারতাম কিছু জিনিসপত্র, কিন্তু এখনকার মতো না। তখন আমাদের জন্য LinkedIn লার্নিং ছিল না। তখন আমাদের জন্য আরো অনেক লার্নিং প্ল্যাটফর্মস যেগুলো আছে সেগুলো ছিল না। 10 মিনিট স্কুল ছিল না। এখন কিন্তু আমাদের অনেক লার্নিং প্ল্যাটফর্মস আছে। হুম, আমরা কিন্তু instead of wasting our time in Facebook, um, we can spend our time to gather knowledge in YouTube. ফর এক্সাম্পল আপনি যেটা বলছেন এক্সেল। সো এক্সেল এর ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলা প্রত্যেকটা ফ্রেশ গ্র্যাজুয়েটেরই জানা থাকা উচিত। হুম, আমি এখনো সারপ্রাইজড হই যে অনেক মানে ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের সবারই ল্যাপটপ আছে, কিন্তু তারা পাওয়ার পয়েন্ট ঠিক মতন বানাইতে পারে না। মানে একদম বেসিক পাওয়ার পয়েন্টের নলেজ নাই। বেসিক আম আ কি বলব যে ওয়ার্ড এর উপর নলেজ নাই। এক্সেল এর কথা তো বাদই দেন। সো এই এই টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড আ ছেলে-মেয়েগুলাকে আপনি কিন্তু রিক্রুট করবেন না, অথবা করলেও মানে তারা বেশি দূর সামনে যাইতে পারবে না। সো ধরেন তারা রিক্রুটেড হয়ে গেছে somehow in any organization, ঢোকার পরেই কিন্তু তাদের স্কিল ডেভেলপ করা শুরু করতে হবে। মানে YouTube এর মধ্যে বসে, বসে আমি যেটা করি, আমি বলব না যে আমি খুব টেকনিক্যালি সাউন্ড একটা পারসন সব ব্যাপারে। আমি যখনই কোন জায়গায় চ্যালেঞ্জ ফেস করতেছি, either I ask people I'm comfortable with যে, "ভাই এই জায়গাটা এরকম বুঝতেছেন, একটু হেল্প করেন।" অথবা আমি YouTube এর মধ্যে গিয়ে বা Google এর মধ্যে গিয়ে সার্চ দিই। আর আরেকটা ইজি অপশন আছে, সেটা হচ্ছে এই যেমন Excel এর ক্ষেত্রে বলি, Excel এর মধ্যে যেরকম হেল্প অপশনে গিয়ে সার্চ দিলে কিন্তু অনেক আ জিনিস ইজি হয়ে যায়। হুম, সো এটা একটা এক্সাম্পল দিলাম। সো আমাদের আসলে আমরা যে জায়গায় কাজ করব, যে ফিল্ডে কাজ করব, ওই ফিল্ডে ঢুকে কিছু জিনিস হচ্ছে ইমিডিয়েটলি শেখা স্টার্ট করতে হবে। আর কিছু জিনিস হচ্ছে আমি যখন আমার ফাইনাল সেমেস্টারে থাকবো, তখন আইডেন্টিফাই করতে হবে যে প্রফেশনাল ওয়ার্লড এ কি, কি লাগবে। রাইট। আম এসএপি র ব্যাপারে নলেজ একটা ইঞ্জিনিয়ারের থাকা খুব ইম্পোর্টেন্ট হয়ে গেছে। কারণ আমি যদি ফ্যাক্টরিতেও কাজ করি, এসএপি বা ওরাকল হোয়াটএভার মানে ইআরপিস গুলা কিন্তু এখন মোটামুটি সব বড়, বড় অর্গানাইজেশন ইউস হচ্ছে। হুম, ইভেন আরএমজি ইন্ডাস্ট্রির মধ্যে হেভিলি ইউস হচ্ছে। হুম, হুম, সো হুম। এই বেসিক নলেজ গুলো যদি আমার কাছে থাকে, আমাকে কিছু প্রশ্ন করলে ইন্টারভিউর সময় আমি এট লিস্ট একটু স্মার্টলি অ্যান্সার করতে পারবো। আরেকটা জিনিস আবার আমি এখন বলি যে ইন্টার্নশিপ এর সময় যারা স্টুডেন্টরা আছে যখন কিনা হুম, হুম, ইন্টার্নশিপ অনেক জায়গায় যেখানে হুম, হুম, লাগে, কাজে লাগে, ওই জায়গাতে নলেজটা নেওয়া যে হুম, আসলে একটা অর্গানাইজেশনের কাজ কিভাবে চলতেছে। আর তখন আসলে সবকিছু বোঝা যাবে না। অল্প কিছু সময়ের জন্য হচ্ছে ইন্টার্নশিপটা হয়। কিন্তু সেই সময়টা তো আসলে খুব মানে নলেজটা নেয়া যায়। আসলে কাজটা কিভাবে হচ্ছে। আশেপাশে বড় ভাইদেরকে জিজ্ঞেস হুম, করা যে, "ভাইয়া আপনি এই কাজটা কিভাবে করতেছেন? বা এই কাজটা এই কাজটা কেন লাগতেছে আমাদের?" অ্যাকচুয়ালি এই ধরনের কোয়েশ্চেন করে। কেন?
এবং কিভাবে করতেছেন। এই ২ টা জিনিস তখন খুবই রাইট। ইম্পোর্টেন্ট। যেকোনো মানুষকে জিজ্ঞেস করা। ইনফেক্ট ওখানে যারা কিনা একদম মানে একদম ক্লারিক্যাল জবও করছে তাদের কাছেও জিজ্ঞেস করা ফর দ্যা ম্যানেজমেন্ট ট্রেইনি যারা থাকে। যে ভাই আপনি কাজটা কিভাবে করতেছেন? হুম, I want to learn আমিও নিজে কাজটা করতে চাই। কিংবা একজন ইঞ্জিনিয়ারের জন্য একজন স্টাফের কাছে গিয়ে বোঝা যে ভাই আপনি এখানে লুব অয়েল কিভাবে দিচ্ছেন? কিংবা আপনি অপারেশনের সময় এই যে পিএলসি টার মেইনটেন্যান্স যেটা করতেছেন, ভাই আমিও আপনার সাথে করি। একটা ওএসপি ইঞ্জিনিয়ার যখন হুম, টেলিকমে আসতেছে সেও অপটিক্যাল ফাইবারটা কিভাবে স্প্লাইসিং করতেছে সেটা একটা স্টাফের সাথে বুঝে নেওয়া যে এটা কিভাবে করতেছো। কিংবা একজন এমআইএস এর যে আইটি যে আ আ স্টাফ আছে তার সাথে কাজ করা। এট লিস্ট কাজকে মূল্য দেওয়া, সম্মান দেওয়া এবং একই সাথে তখন কাজটা শেখাটা আরো সোজা হয়ে যায়। আমি সবসময় বলি যে কাজের জন্য মূল্য দেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। কাজ শিখতে গেলে কাজের মূল্য দিতে পারাটা অনেক বড় একটা স্কিল। তো আ আ শামস হুম। আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের আজকের পডকাস্টে পার্টিসিপেট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। You are a very good talented person as far as I know. আ আগামীতে আমাদের পডকাস্টে আরো আ আ ডিফারেন্ট ইস্যুতে আমরা এক্সপেক্ট করব যে আপনি আমাদেরকে সময় দিবেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি একই সাথে। আমাদের আগামী পডকাস্টের সময় জানায় দেওয়া হবে এবং হচ্ছে সবাই সাথে থাকবেন। আর আমাদের YouTube চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ শামস। সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।